দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকের অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটি আমাদের প্রতিদিনকার জীবনযাত্রার সাথে সম্পর্কিত। আমরা অনেকেই সাবওয়ে কিংবা বাস ব্যবহার করে থাকি, কিন্তু আমরা এই ব্যবহার করার সময় কোনো কোনো বিষয়ে আমাদের অজ্ঞতাবশত কিংবা কোনো কোনো বিষয়ে আমরা গুরুত্ব না দেওয়ার কারণে ছোটখাটো কিছু ভুল আমাদের হয়ে থাকে, যে ভুলগুলো আইনের দৃষ্টিতে অনেক অপরাধ হিসেবে গণ্য করা হয়। এবং এই অপরাধটার আসলে মাত্রাটা কেমন, এটি কেন, কি ধরনের জরিমানা করা হয়, শাস্তিটা কি হতে পারে, সে বিষয়গুলো না জানার কারণে নানা ধরনের সমস্যায় অনেককেই পড়তে হয়। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। একই সাথে এমটিএতে চাকরির সুযোগ কিভাবে আপনি পাবেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমটিএর গ্রুপ স্টেশন সুপারিনটেন্ডেন্ট আহনাফ আলম। আহনাফ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। জি দর্শক, আপনারা যারা এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমরা টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে আপনার টেলিফোন করে আপনার প্রশ্নের উত্তরটিও খুঁজতে পারবেন। একই সঙ্গে অনুষ্ঠানটি TVN24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও আপনার কমেন্টসে যে কোনো প্রশ্ন করতে পারবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। আহনাফ আলম, আপনাকে পেয়ে আমরা শুরুতে যে প্রশ্নটি করতে চাই সেটি হলো, আমরা অনেক সময় দেখি যে অনেকেই হয়তো পাঞ্চ না করে কিংবা অন্য কোনো উপায়ে তারা চেষ্টা করেন সাবওয়েতে উঠার, বাসে উঠার। এটি কোন মাত্রার অপরাধ কিংবা এটির ফলে কি হয়ে থাকে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আগে একটি জিনিস ক্লিয়ার করি, আমি কিন্তু আজকে এখানে এসেছি একজন কমিউনিটির মানুষ হিসেবে। আমি কিন্তু এখানে আজকে এমটিএ কে রিপ্রেজেন্ট করতে আসিনি, এবং আমি এমটিএ থেকে আমি কোনো পারমিশন নিয়ে আসিনি। সো আসলেই আমরা আসলে খুব বেশি সংখ্যক মানুষ যে আপনার এই যেটি বললেন যে আপনার ফেয়ার পে না করে বাসে কিংবা ট্রেনে ওঠার চেষ্টা করে, নাম্বারটা কিন্তু মানে তত বেশি না। রাইট। কিন্তু আপনার অনেকে আসলে ইচ্ছা করে করে, অনেকের ভুল হয়ে থাকে। কিন্তু এখন আপনার এই যে টিকিটের ব্যাপারটা বললেন যে রিসেন্টলি কিন্তু অনেক টিকিট দিচ্ছে, এটা কিন্তু আগে এমন ছিল না। আগে কিন্তু গেট খোলা থাকলে কিংবা ট্রান্সটাইল দিয়ে নিচে দিয়ে চলে গেছে, কিন্তু ইমার্জেন্সি দিয়ে অনেকে ঢুকে যেতেন। কারণ আপনার এই রিসেন্টলি আপনারা দেখে থাকবেন জ্যাকসন হোয়াইট, আমি দেখলাম কয়েকদিন আগে প্রচুর মানুষকে টিকিট দিচ্ছে। এখন টিকিটের ব্যাপারটা হলো যে আপনার এটা ইয়েতে থাকবে, রেকর্ডে থাকবে, এবং আপনার এটা যদি আপনি পে করে দেন, এটা পে করে দেওয়াই ভালো, কিন্তু এটা চ্যালেঞ্জ করলে তেমন একটা লাভ হবে না। যেমন আমরা আমাদের যে ট্রাফিক টিকিটগুলি যেভাবে আমরা কোর্টে ডিসপিউট করি, এটা হবে না। এটা তো আপনাকে একেবারে লাইভ ধরছে, এখানে কোনো সুযোগ নাই। এবং পুলিশরা কিন্তু আপনার হাইড হয়ে থাকে, দেখে, এরপরে আপনার দেখার পরে কিন্তু ওরা আসতে ওকে ধরার পরে টিকিট দেয়। কিন্তু যেটা বললেন যে আপনার যে ফাইনের ব্যাপারটা, এটা ডিপেন্ড করে যে আপনার এটা কতবার ওই লোক করছে। এটা কিন্তু রেকর্ডে যেটা বলছি থাকে। এখন এটা যদি বারবার করতে থাকে তাহলে কিন্তু তার ফাইনের পরিমাণটা বেশি হবে। আর এখন এটা পুলিশ ইচ্ছা করলে $50 দিতে পারে, এটা $100 দিতে পারে। সো মিনিমাম $50 ফাইন, এবং এটা $100 হতে শুরু করে এর আগে কতবার উনি এই অপরাধটুকু করেছেন এটার উপরে ভিত্তি করে এটার এই অ্যামাউন্টটা বাড়তে পারে। নিঃসন্দেহে আমরা আসলে তথ্যগুলো দর্শকদেরকে জানানোর সুযোগটা নিচ্ছি আপনাকে স্টুডিওতে পেয়ে, কারণ আপনি এই রিলেটেড বিষয়গুলো জানেন, সেই কারণে মূলত আপনাকে প্রশ্নগুলো করা। আমরা যেমনটি বলছিলাম কিংবা আপনি বলছিলেন যে খুব বেশি সংখ্যক মানুষ হয়তো এই ধরনের অপরাধগুলোর সাথে জড়িত নয়। একজন মানুষও যদি জড়িত থাকেন, তাকে আসলে আমরা সতর্ক করতে চাই, তাকে ইনফরমেশনগুলো জানাতে চাই। অনেকে আছেন কিংবা খুব স্বল্প সংখ্যক মানুষ আছেন যারা হয়তো সাবওয়েতে, বাসে ধূমপানের চেষ্টা করেন। ধূমপানের ক্ষেত্রে কেউ কেউ হয়তো ভ্যাপ যেটি আছে, ইলেকট্রিক সিগারেট, সেটিও হয়তো চিনি মনে করেন যে এটি তো কোনো অপরাধ নয়। অ্যালকোহল পান করার চেষ্টা করেন, আমাদের কমিউনিটিতে না হলেও অন্য কমিউনিটিতে আমরা দেখি। আবার খুব ছোট ছোট কিছু অপরাধ আছে, যেমন আপনি হয়তো জানেন না যে ট্রেনের একটা সিটে আপনি ব্যাগ রেখে সেটা দখল করে রাখা, আপনি বসেছেন আবার ট্রেনের সিটে ব্যাগটাও রেখে দিয়েছেন, আপনি সেটিকেও অপরাধ হিসাবে দেখা হয়। এই ধরনের ছোট ছোট অপরাধ, আপনি লাউড স্পিকারে গান চালানো, ধূমপান করা, ব্যাগ রাখা, সেইগুলো সম্পর্কে একটু জানতে চাই। আসলেই যেটি বললেন যে আপনার একটি মানুষ যখন ট্রেনে উঠে, সে যদি আপনার একটা ব্যাগ কিংবা তার একটা পার্সোনাল আইটেম দিয়ে যদি আরেকটা সিটকে হোল্ড করে রাখে, এটা কিন্তু এটার যে কোনো আইন প্রয়োগ করা আসলে ওইভাবে
পসিবল না। এটা হলো যে একটা মানুষের কমন সেন্স, যে আমি যদি এইভাবে যদি ধরেন একটি ইয়েতে যদি আপনার এরকম 2-3 জন যদি হোল্ড করে রাখে, দেখা গেছে যে অনেক মানুষ বসতে পারে না। রাইট। তো এটা আসলে অনেক কিছু আসলে আইন প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটা হলো গুড সিটিজেন্স এর একটা প্র্যাকটিস, সবাইকে এটা করতে হবে এবং করা উচিত, এবং করলেই আসলে অনেকে এটার থেকে বেনিফিটেড হবে। আর যেটা বললেন যে আপনার যেই অর্থাৎ ধূমপান করেন অনেকে, ময়লা ফেলেন। এটা কিন্তু এটা আমরা আপনার এমটিএ থেকে একেবারে আপনার স্ট্রিক্ট, যে আপনার সাবওয়ে সিস্টেম হলো যে আপনার স্মোক ফ্রি, কিন্তু তারপরও আমাদের কিছু আপনার নাগরিক আছেন যারা এগুলি করে থাকেন। এবং যেটা বললাম, এটা সংখ্যা তেমন বেশি না, কিন্তু যখন পুলিশের কাছে কমপ্লেন যায়, পুলিশ কিন্তু চেষ্টা করে। আবার এটা আপনাদেরকে চিন্তা করতে হবে যে নিউ ইয়র্ক সিটির রুলস কিন্তু ইদানিং একেবারেই আপনার বলবো যে মানে আইন প্রয়োগকারী সংস্থা অনেক কিছু চাইলেও কিন্তু পারেন না পলিটিশিয়ানদের জন্য। সো এগুলি আমার মনে হয় ভবিষ্যতে এগুলিকে আরো রিভিউ করা উচিত, কারণ আপনি জানেন যে একটা ট্রেনের যে কম্পার্টমেন্ট যেটা আমরা বলি, এখানে যদি কেউ যদি স্মোক করে, পুরোটার মধ্যে কিন্তু আপনার মানে সবার জন্য এটা ব্যাড স্মেল চলে যাবে। ব্যাড স্মেল তো আসেই, আর হলো যে আপনার তখন অ্যালার্ম সিস্টেম অন হয়ে যায়। তখন আপনার একটা ট্রেন যদি আপনার ডিলে হয়, এরপরে অনেকগুলি ট্রেন কিন্তু এটার সাথে সাথে আপনার ডিলে হওয়ার সম্ভাবনা থাকে। এতে করে মানুষের যে কাজে যাওয়া অনেক বিঘ্ন ঘটে, তারপরে আপনার স্কুলের যারা আছে ওদের বিঘ্ন ঘটে। সবকিছু মিলে আসলে যেটা বললাম, গুড সিটিজেন্স এর একটা প্র্যাকটিস থাকা উচিত, এবং এটা কোনোভাবে আপনার পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সবসময় সম্ভব হয়ে থাকে না। এবং আপনি যেটি বলছিলেন যে এটি হয়তো ছোট অপরাধ, কিন্তু এই ক্ষেত্রেও $50 থেকে $100 পর্যন্ত ফাইন করা হয়। জি, আমি একটি স্পেসিফিক প্রশ্ন জানতে চাই। সাবওয়ে এবং সাবওয়ে স্টেশন দুটো তো আলাদা বিষয়। আলাদা বলছে এই কারণ যে সাবওয়ের ভিতরে ধূমপান করলে হয়তো পুলিশ কিংবা অ্যালার্ম সিস্টেম তৈরি হচ্ছে, কিন্তু যদি কেউ সাবওয়ে স্টেশনের ভিতরে ঢোকার পরে তিনি ধূমপান করেন, সেটিকে কি অপরাধ হিসেবে দেখা হয়? ওকে, আমি যেটা বলি যে এটা হচ্ছে এমটি এর ফ্যাসিলিটি। এমটি এর ফ্যাসিলিটি বলতে যেটা হলো নিয়ম হলো যে আপনার এমটি এর যে আউটসাইডের যে একটা সিঁড়ি দেখি আমরা, সিঁড়ি থেকে 3 ফিট পর্যন্ত আউটসাইড হলো এটাকে এমটি এর প্রপার্টি। ওকে। এখন আপনার মোস্টলি আমরা ধরি যে ইনসাইডে স্মোক করাটা হলো যে অপরাধ, কিন্তু অনেকে আপনার চাইলে যে আপনার স্টেয়ার কেসের অর্ধেকে গিয়ে করে, অথবা অনেকে বাইরে গিয়ে করে। যেটা বললাম যে আসলে এগুলি মানে একেবারেই আপনার চুল ছেঁড়া আইন প্রয়োগ করা আসলে অনেক সময় সম্ভব হয় না, কারণ আপনারা জানেন যে ল এনফোর্সমেন্টও যে আপনার সব স্টেশনে প্রেজেন্ট থাকে ওইটাও পসিবল না। কারণ দেখা গেছে আপনার আমাদের যেই 470-75টা স্টেশন আছে, কিন্তু ওই যদি হিসাব করি এত বড় বড় স্টেশনগুলি 2-3 জন পুলিশ দিয়ে কিন্তু আসলে এগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো তারপরে পুলিশ চেষ্টা করতেছে, এমটিও চেষ্টা করতেছে, কিন্তু আরেকটা জিনিস হলো আমরা যারা এগুলি দেখি, আমাদের কিন্তু এটা রিপোর্ট করা উচিত। আমরা কিন্তু কেউ রিপোর্ট করি না। আমরা দেখি যে অনেক সময় আপনার সাবওয়ের মধ্যে একটা মানুষ পড়ে রক্তাক্ত, কিন্তু আমরা কিন্তু অনেকে কিন্তু এগুলি দেখিও না, কিন্তু আমাদের সবারই এগুলি মানে রিপোর্ট করা উচিত। তারপরে আপনার যেটি আপনি বললেন যে আপনার আবার আমাদের এমটি এর পক্ষ থেকে কিন্তু আপনার আমাদের এমপ্লয়ীদেরকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কেউ যদি তার অসুবিধার কথা গিয়ে স্টেশন এজেন্টকে বুথের মধ্যে গিয়ে বলে, তখন কিন্তু স্টেশন এজেন্ট কিন্তু ওকে কিন্তু একবার কিন্তু এমনি যেতে দেয়। মানে এ কিন্তু এখন একটা লোক যদি বারবার সেম পিপল যদি বারবার গিয়ে যদি রিকোয়েস্ট করে, তাহলে তার একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, বুঝছেন? তো এই জিনিসগুলি আপনার আমি মনে করি যে যেহেতু আমাদের এই টিভি চ্যানেলটা আমাদের বাংলা ভাষাভাষী মানুষ দেখছেন, আমি বলবো যে কখনো যদি আপনাদের ধরেন মেট্রো কার্ড আপনারা বাসায় রেখে গেছেন, কিংবা পকেটে আপনাদের মেশিনে কাজ করতেছেন, আপনারা খুব পোলাইটলি গিয়ে যদি স্টেশন এজেন্টকে বলেন যে আমি তো এটা রেখে আসছি, আমার মনে হয় যে আপনার 90% যারা বুথ ক্লার্ক আছে, স্টেশন এজেন্ট, ওরা কিন্তু আপনাদেরকে যেতে দিবে। কিন্তু আপনারা কোনোভাবেই ট্রান্সটাইল ক্রস করবেন না, কিংবা গেট খোলা থাকলে গেট দিয়ে যাবেন না। এতে করে আপনি কিন্তু আইন লঙ্ঘন করছেন, এবং আপনার জরিমানা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আরো একটা ছোট্ট অপরাধ সম্পর্কে আপনার কাছে জানি সতর্ক করার জন্য, কিন্তু এটিতে যদিও 250 থেকে 500 পর্যন্ত ফাইন হতে পারে। সেটা হলো যে ট্রেনের স্টেশনের দেয়ালে আঁকাআঁকি, গ্রাফিটি, কিংবা ট্রেনের ভিতরে কোনো কিছু লেখার চেষ্টা করা, কোন একটি ট্রেনের সম্পদ নষ্ট করার চেষ্টা করা, অর্থাৎ অজান্তেও কিংবা কেউ যদি জেনে শুনে করেন। এটাকে আমরা আপনার ট্রানজিটের ল্যাঙ্গুয়েজে বলি ভ্যান্ডালিজম। এটা কিন্তু সো এটা ভ্যান্ডালিজম করলে কিন্তু আপনার আমাদের যে সুপারভাইজার আছে, প্লাস হলো যে আমাদের যে এমপ্লয়িরা আছে, ওদের কিন্তু অনেক কাজ
কারণ এগুলির একটা প্রসেস আছে, অনেক পেপার ওয়ার্ক থাকে। তো যেটি আপনি বললেন যে ফাইনের কথা, এটা যেটা বললাম যে আসলে ল এনফোর্সমেন্ট, অনেক আইন থাকলেও ল এনফোর্সমেন্ট এগুলি ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় না, কারণ যেই সংখ্যক পুলিশ অফিসার স্টেশনগুলিতে থাকা উচিত ওই দেখা গেছে কোনো স্টেশনে কোনো পুলিশই থাকে না। যেমন জ্যাকসনের যেহেতু একটা বিগ স্টেশন, অনেকগুলি ট্রেন এখানে থাকে, প্যান স্টেশনে থাকে, তারপরে আপনার প্রত্যেকটা ট্রেনের লাস্ট স্টপে গিয়ে 2-1 করে পুলিশ থাকে, কিন্তু এগুলি করে আসলে যেটা বললাম যে আসলে কোনোভাবে এগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বাট কিন্তু রুলস আছে, পুলিশ যদি কখনো যদি কাউকে ধরতে পারে অবশ্যই তাকে জরিমানা করতে পারে এবং এগুলি রেকর্ডে থাকবে। ওকে, একেবারে শেষ একটি বিষয়, আমরা আসলে এই তথ্যগুলো জানিয়ে দিচ্ছি, অনেকে আমরা জানি, স্মরণ করিয়ে দেয়া শুধুমাত্র যে এই কাজগুলো করা যাবে না মেট্রো স্টেশন কিংবা সাবওয়ে স্টেশন এবং বাসের ভিতরে। সেটা হলো যে যদি আপনি সাবওয়ে ট্র্যাকে নামেন, কোনো কারণে নামতে হয়, কিংবা আপনি ট্রেনের চালকের কামরায় প্রবেশ করার চেষ্টা করছেন, কিংবা সাবওয়ে সার্ফিং এর কথা আমরা শুনি যে ঝুলে যাওয়া, এগুলোকে তো একটু বড় অপরাধ হিসেবে দেখা হয়। এগুলি আসলে শুধু অপরাধ না, এগুলিতে কিন্তু আপনার অপরাধ হলো যে আপনি ধরা খাওয়ার পরে অপরাধ বিবেচিত হবে, কিন্তু এগুলি করে কিন্তু প্রত্যেক বছরে অনেক মানুষ মারা যাচ্ছে। আমরা লাস্ট ইয়ারও দেখেছি যে আপনার স্কুল কলেজে যে যারা পড়ালেখা করে, আপনার টিনেজার, আপনার ওরা সাবওয়ে সার্ভিসিং এর কারণে কয়েকজন মারা গিয়েছে। অনেকে করে কি যে ওদের বার্থডে কিংবা ফ্রেন্ডের সাথে আপনার এটা অ্যাডভেঞ্চার হিসেবে এটাকে করতে গিয়ে অনেকে মারা গেছে। এগুলি আসলে কোনোভাবে করা ঠিক হবে না। আর অনেকে হয়তো জানেন না যে যে সাবওয়ে ট্রাক কিন্তু এটা ইলেকট্রিফাইড, এটা অনেকে জানে না যে ইলেকট্রিক যে লাইনটা এটা কোথায়। আমরা যারা জব করি আমরা বলতে পারবো এটা কোথায়, যেন আমরা এটা আমাদের ট্রেনিং থাকে, প্রত্যেকটা এমটিএ এমপ্লয়ির ট্রেনিং থাকে যে আপনার সাবওয়েতে ট্রাকে নামলে কোথায় তাকে পা দিতে হবে, কিন্তু যখন আপনার একটা নর্মাল লোক নামবে সে কিন্তু এটা জানবে না এবং এটা টাচ করার সাথে সাথে কিন্তু তার লাইফ চলে যাবে। সো এটা কোনোভাবেই করা ঠিক হবে না। এবং আপনি যেটা বললেন যে পুলিশ যদি ধরতে পারে এবং ধরলে তো অবশ্যই তাকে ফাইন করবে, কেন নামছে, তার কি ইন্টেনশন ছিল, সে কি কোনো আপনার বড় ধরনের অঘটন করার জন্য নামছে কিনা, এগুলি ওরা খতিয়ে দেখবে। কিন্তু এর থেকে বড় কথা হলো আপনি এমন কাজ করবেন কেন যেটাতে আপনার লাইফ জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার হাত থেকে হয়তো আপনার ওয়ালেটটা পড়ে গেল, আপনার মোবাইলটা পড়ে গেল, আপনি দেখছেন ট্রেন নেই, আপনি চিন্তা করলেন এক বন্ধুর সহায়তা নিয়ে লাফ দিয়ে নামবেন, লাফ দিয়ে আবার জিনিসটা নিয়ে উঠে যাবেন, বিষয়টা এত সহজ নয়। এই ক্ষেত্রে যেটা বলছেন যে আপনার জীবনের ঝুঁকি তৈরি হতে পারে, অবশ্যই সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বলছেন। আপনার যদি কোনো মানে আইটেম, সেলফোন, ওয়ালেট কোনো কিছু যদি ট্রাকে পড়ে যায়, আমাদের একটা ইউনিট আছে, স্টেশন এজেন্টকে বললে উইদিন 30 মিনিটসের মধ্যে ওরা আসবে, ওরা ট্রেন স্টপ করবে, ট্রেন স্টপ করে আপনার যেটা পড়েছে এটা ট্রাক থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। সো আপনি যদি কোনো কিছু আপনি যদি ওই স্টেশন নাও থাকেন, আপনি যদি এজেন্টকে কিংবা এখন এমটি এমপ্লয়িকে বলে যান, ওরা কিন্তু আপনার যেটা পড়েছে এটা উঠিয়ে এটাকে সংরক্ষিত রাখবে, এটা কোনোভাবে কোনো এমপ্লয়ি এটা নিতে পারবে না। সো চমৎকার একটা সুযোগ রয়েছে। সো মানে কোনো কারণেই আপনার ঝুঁকি নেওয়ার কোনো কারণ আমরা দেখছি না। আপনি যেহেতু বলছিলেন জিনিস পড়ে গেলে আপনাদের ইউনিট আছে, সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, সেটা হলো অনেক সময় সাবওয়েতে, বাসে আমরা ভুল করে অনেকে গুরুত্বপূর্ণ কোন একটা আইটেম হয়তো রেখে চলে আসি। কেউ হয়তো তার এয়ারপোর্টটা রেখে চলে এসেছেন, কেউ হয়তো ওয়ালেট কিংবা মোবাইল রেখে চলে এসেছেন। এই ধরনের ক্ষেত্রে আমরা বিমানবন্দরগুলোতে যেমন দেখি লস্ট এন্ড ফাউন্ডের সিস্টেম আছে, এমটিএ তে কি এই ধরনের কোনো সিস্টেম আছে? থাকলে সেটি কেমন? হ্যাঁ, এমটিএ তো আছে আপনার প্রত্যেকটি, যেমন কুইন্সে আছে, ফরেস্ট হিলে আছে একটা বুথ আছে, ওই বুথের মধ্যে এখানকার যে লস্ট এন্ড ফাউন্ড গুলি ওইখানে আপনার এটা ডেইলি ওইখানে এগুলি পাঠাইতে হয় কেউ যদি পায়। এবং আপনার আরেকটা আছে কুইন্সবরো প্লাজাতে। আর এটা যে সেন্ট্রাল লোকেশনটা হলো 34 স্ট্রিট 8th অ্যাভিনিউ EACE ট্রেনের স্টেশনের যে আপনার লোয়ার লেভেলে ওইখানে লস্ট এন্ড ফাউন্ড আমাদের ইউনিট আছে। তো এখন কথা হলো যে আপনার আইটেমটা কেউ যদি পেয়ে থাকে, এটা তো আগে কোনো এমটিএর এমপ্লয়িকে দিতে হবে এবং তারপরে এটা ওরা লিপিবদ্ধ করবে। কিন্তু এর আগে ব্যাপারটা হলো যে আপনার যে এমটিএ যদি আপনার কোনো এমপ্লয়ি পেয়ে থাকে, ওইটা অবশ্যই এমপ্লয়িকে এটা আপনার কোনোভাবে সে এটা মানে অন্যদিকে সরানোর কোনো মানে রাস্তা থাকবে না। এর মধ্যে তো থাকবে 2-4টা ব্যাড এমপ্লয়ি থাকবে, কিন্তু এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন রুলস আছে, যদি আমাদের এমপ্লয়ি কোনো কিছু পেয়ে থাকে এটা অবশ্যই এটা লস্ট এন্ড ফাউন্ডে পাঠাতে হবে। এবং আপনার এটা একটা সার্টেন টাইম পর্যন্ত এমটি এটাকে হোল্ড করবে, করার পরে আপনার কেউ যদি এটা ক্লেম না করে তখন এটা আনক্লেম হিসেবে এমটি এর প্রপার্টিতে চলে যাবে। তো সেক্ষেত্রে যার জিনিসটা হারানো গিয়েছেন তিনি কি যে কোনো স্টেশনেই এই
আবেদনটি করতে পারবেন? না, অভিযোগটি উনি যে জানাতে কোনো পারবেন? স্টেশনে গেলে আপনার ইনফরমেশন নিতে পারবেন, কিভাবে কোত্থেকে এটা আপনার এটাকে নেওয়া যাবে কিংবা খোঁজ করা যাবে। তো ওই ক্ষেত্রে আপনার এমপ্লয়ি করবে কি, ওকে অ্যাড্রেসটা দিবে, কোন স্টেশনে যাইতে হবে, কিভাবে যাইতে হবে, এবং একটা ফোন নাম্বার দিবে। অনেকে চাইলে ফোন করেও কিন্তু খবর নিতে পারে যে আমার এমন একটা, এটা চশমা হইতে পারে, সেলফোন হইতে পারে, ওয়ালেট হইতে পারে, আমার এটা হারা গিয়েছে, তো এটাকে আপনারা পেয়েছেন কিনা। তখন আপনার ওরা দেখবে কোন ডেটে কোন এরিয়াতে, তখন এইভাবে ওরা এটা বাইর করতে পারবে। আচ্ছা, তার মানে এটা একটা ভালো খবর যে কারো কোনো জিনিস হারানো গেলে সেটি যদি এমটি এর কোনো এমপ্লয়ি পেয়ে থাকেন কিংবা কোনো যাত্রী পেয়ে তাদের হাতে দিয়ে থাকেন, তাহলে আপনার সেটি ফেরত পাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। চমৎকার কিছু বিষয় আমরা হয়তো আপনার কাছ থেকে জেনে নিয়েছি। এই ফাঁকে আরেকটু জানবো যে এমটিএ তে জবের সুযোগটা কেমন এবং এই জবের সুযোগ সুবিধা কেমন, কোন কোন পদে যোগ দেওয়া যায়, যোগ দেওয়ার যোগ্যতাটা কি? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা জানেন যে এমটিএ তে প্রচুর সংখ্যক বাংলাদেশি, মানে 1000-এরও বেশি বাংলাদেশি এমটিএ তে এখনো কর্মরত আছে, এবং প্রত্যেক বছরেই কিন্তু বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়ছে, এবং অনেকেই বিভিন্ন হায়ার লেভেলে প্রমোটেড হচ্ছে। তো এটার মিনিমাম হলো যে আপনার যাদের হাই স্কুল পাস, বিশেষ করে স্টেশন এজেন্ট যারা দেখতেছেন, এটা হলো কি আপনার স্টেশন ডিপার্টমেন্টে মানে হাই স্কুল যদি থাকে বাংলাদেশের কিংবা এখানে 12 গ্রেড থাকে, তারা এটাতে আবেদন করতে পারবে। কিন্তু এরপরের যে প্রমোশনগুলি আপনার সুপারভাইজার বলি, তারপরে ম্যানেজারিয়াল পজিশনগুলি, ওগুলির জন্য ডিফারেন্ট কোয়ালিফিকেশন আছে, কিন্তু আপনার মিনিমাম হাই স্কুল হলেই সে ইন করতে পারবে। এবং স্টেশন এজেন্ট হিসেবে, স্টেশন এজেন্ট হিসেবে, মানে যারা আমরা দেখি যে একটা বুথের মতো বসে থাকেন, এখন এটাকে যেটা কাস্টমার সার্ভিস এজেন্ট বলে। এবং আরেকটা জিনিস হলো যে আপনার যারা ক্লিনার, ওদের কিন্তু কোনো যোগ্যতাই লাগে না। আপনার ওরা শুধু যে ওয়ার্ক পারমিট কিংবা আপনার যেটা বলে যে গ্রিন কার্ড থাকলে ওরা আবেদন করতে পারে। দেখা গেছে যে আপনার ধরেন আপনার ওরা 3000 এমপ্লয়ি নিবে, ওরা এখানে 20,000 মানুষ অ্যাপ্লাই করছে, যেহেতু এখানে কোনো কোয়ালিফিকেশন নাই, তখন ওরা লটারি বেসড করবে, লটারি বেসড করে আপনার ওখান থেকে করবে। এবং এটা মানে আমাদের মানুষ আসলে কি, যে যখন বলে যে ক্লিনার, অনেকে কিন্তু অ্যাপ্লাই করতে চায় না। এই ক্লিনার থেকে কিন্তু আমাদের এমটিএ তে জেনারেল পর্যন্ত হয়, যদি তার কোয়ালিফিকেশন থাকে। আপনার ক্লিনার দিয়ে হলো গিয়ে আপনাকে সিস্টেম ইন করতে হবে, কিন্তু এরপরে আস্তে আস্তে আপনি চাইলে যদি নিজেকে প্রমোট করতে চান, দেয়ার ইজ এ মেনি অপশনস। কিন্তু আমি বলবো যে আমাদের বাংলাদেশি যারা আছে জব খুঁজছে, কোনো জবই ছোট না। এক জায়গা থেকে শুরু করলে আপনার সামনের দিকে যাওয়ার অনেক ওয়ে থাকবে। এইসব ক্ষেত্রে আপনি স্টেশন এজেন্ট কিংবা ক্লিনার দুটোর ক্ষেত্রে আমরা যদি স্যালারি স্ট্রাকচারটা আপনার কাছ থেকে একটু জানি। ওকে, স্যালারি স্ট্রাকচার আপনার এখন যারা স্টেশন এজেন্ট, ওদের মিনিমাম স্যালারি আপনার $25 থেকে হয়তো একটু কম বেশি হবে, মানে চেঞ্জের। হ্যাঁ, আর ক্লিনারের হলো যে আপনার অ্যাবাউট $21 মতো পড়ে। এবং এটা হলো শুরুতে, কিন্তু যখন এদের 5 ইয়ার্স ওরা জব সম্পন্ন করবে, স্টেশন এজেন্ট আপনার এভারেজ স্যালারি আপনার 80,000 এর মতো পড়বে। আর যারা ক্লিনার, ওদের স্যালারি আপনার 70 or 68,000 এর মতো গিয়ে পড়বে। এটা হলো, এটাকে বলে, আমরা বলি আফটার 5 ইয়ার্স টপ পে। এবং আপনার এটা প্রত্যেক বছরে ইউনিয়নের কন্ট্রাক্ট ম্যানেজমেন্টের সাথে হবে, এবং এটা এইভাবে আপনার নাম্বার ওয়াইজ বাড়তে থাকবে। কিন্তু এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যারা এমটিএ তে কাজ করে ম্যানেজারিয়াল ছাড়া, স্টেশন এজেন্ট, সিটিএ কিংবা ট্রেন অপারেটর, এরা কিন্তু কেউ কিন্তু আপনার বেস স্যালারিতে কেউ থাকে না। মানে এভারেজ স্যালারি সবাই আপনি দেখবেন যে 100,000, কারণ প্রচুর ওভার টাইম। মানে আপনার, আমি জানি যেরকম বহু মানুষ আছে ওদের 200,000 ইনকাম আছে, কিন্তু বেস স্যালারি হলো 80,000। মানে প্রচুর ওভার টাইম করার সুযোগ আছে। মানে কেউ যদি মনে করে যে আমি শুধু টাকা কামাবো, এটা আপনার সম্ভাবনা অনেক বেশি টাকা কামানো। স্টেশন এজেন্টদের যোগ্যতা আপনি বলছিলেন হাই স্কুল পাস একটা বিষয় আছে, কিন্তু পাশাপাশি তাদের লিগ্যাল স্ট্যাটাস কি হতে হবে? তার কি ওয়ার্ক পারমিট হলে হবে নাকি গ্রিন কার্ড সিটিজেন হওয়া ম্যান্ডেটরি? লেখছে যে আপনার 18 ইয়ার্স এবং আপনার কি বলে, মানে লফুলি ওয়ার্ক পারমিট থাকলে হবে। কিন্তু আপনার যারা বেশিরভাগ অ্যাপ্লাই করে যে আপনার গ্রিন কার্ড, যারা পার্মানেন্ট, ওরাই বেশিরভাগ অ্যাপ্লাই করে। কিন্তু যেটা বললাম যে আপনার ওয়ার্ক অথরাইজেশন এবং আপনার তার যদি ওয়ার্ক পারমিট থাকে, তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে। একেবারে শেষ একটি প্রশ্ন আপনাকে করতে চাই, যেহেতু আপনি নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবেরও প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। সে আমাদের কমিউনিটির মানুষজন যখন সামনে মধ্যবর্তী নির্বাচন আছে, এটিকে অনেকে হালকাভাবে নেন, অনেকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করেন না। কিন্তু বর্তমান যে পরিস্থিতি কিংবা পরিপ্রেক্ষিত, সেই ক্ষেত্রে আমরা কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষে বলছি না, আমরা বলছি যে নির্বাচনে ভোট দেওয়াটা, একেবারে নিজের অংশগ্রহণ করাটা, নিজের অধিকার জানানোটা,
সেটি কতটা গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে আপনি কি আহ্বান জানাবেন? এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনারা জানেন যে নভেম্বরের 3 তারিখ আমাদের মধ্যবর্তী নির্বাচন। এই মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে কিন্তু যে প্রেসিডেন্ট ট্রাম্পের আমাদের যেই আপনারা বলবো যে ব্যালেন্স বিটুইন সিনেট, প্রেসিডেন্ট এবং কংগ্রেস, এটা কিন্তু ভারসাম্য টেনে ধরা সম্ভব। এবং আপনারা জানেন যে বর্তমান প্রেসিডেন্ট অনেকগুলি উদ্যোগ নিয়েছেন, যেগুলির মধ্যে ইমিগ্রেশন। আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ ইয়র্ক সিটির সব জায়গায় রেড দিচ্ছে আইস ইমিগ্রেশনের ইস্যুগুলি নিয়ে। তারপরে আপনার দেখবেন যে আপনাদের দ্রব্যমূল্য এবং আপনার অনেক ব্যাপারেই আপনি যদি ভোট দিতে না যান, আপনি যদি আপনার যোগ্য প্রার্থীকে নির্বাচিত না করেন, আপনার যে চাওয়াগুলি আছে হয়তো এগুলি আপনি কোনোভাবেই এগুলি আপনার মতো করে হবে না। তো আমি এটা বলবো যে আপনারা অবশ্যই নভেম্বরের 3 তারিখ ভোট দিতে যাবেন। আরেকটা জিনিস দুঃখজনক যে আমাদের মানুষ এই নভেম্বরের 3 তারিখে কিন্তু আমাদের নিউ ইয়র্ক স্টেটের যে গভর্নর ইলেকশন, এটা নিয়ে আমাদের কিন্তু মাথামাথি নাই। কিন্তু আমরা দেখি যে আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং আপনার নিউজ পেপারগুলিতে খুললেই দেখি যে আমাদের সোসাইটির ইলেকশন নিয়ে আমরা এত বিজি, কিন্তু জানি না আসলে সোসাইটির ইলেকশনে আমাদের যেই আমেরিকান সিটিজেন লাইফে কতটুকু হেল্প করবে। কিন্তু আমার মনে হয় যে মধ্যবর্তী নির্বাচন, আমরা যারা এখানে থাকবো, এখানে যারা আমরা ট্যাক্স দিচ্ছি, যারা জব করতেছি, আমাদের যাদের ফ্যামিলি আছে, আমাদের যাদের রিলেটিভস আছে এখানে, এই মধ্যবর্তী নির্বাচনে যদি আপনার পছন্দের প্রার্থী না আসে, তাহলে আমি মনে করি যে আসলে আগামী 2 বছর আপনাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হওয়া একটা পসিবিলিটি আছে। তো আমরা আসলে বাংলাদেশি রাজনীতি, বাংলাদেশি অ্যাক্টিভিটির বাইরেও কিন্তু আমাদের যেহেতু এখানকার সিটিজেন, আমাদের ওই জিনিসগুলো লক্ষ্য করা উচিত এবং নভেম্বরের 3 তারিখে আপনার পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া উচিত। অর্থাৎ বাংলাদেশের সরকারে কে এলো কে গেল এটি নিয়ে আপনার মাথা ব্যথা থাকতেই পারে। একই সাথে আপনি যেখানে বাস করছেন, আপনার সন্তানরা যে পরিবেশে বড় হচ্ছে, যেখানকার নাগরিক হিসেবে গড়ে উঠছে, তাদের ক্যারিয়ার, আপনার ইমিগ্রেশন সবকিছুই যেহেতু এই নির্বাচনে ভোট দেওয়ার সঙ্গে জড়িত, নিঃসন্দেহে এই সুযোগটি আপনারা হারাবেন না বলে আমরা ধারণা করছি। আনাপ আলম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য, যে এইসব বিষয় হয়তো আমরা স্পষ্ট জানতাম না, আমরা হয়তো কনফিউজড ছিলাম যে আসলে এটি কি অপরাধ না অপরাধ নয়, অ্যাটলিস্ট আমরা আপনার কাছ থেকে সেই তথ্যগুলো পেয়েছি। তথ্য জানানোর জন্য আপনাকে ধন্যবাদ, স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। একই সঙ্গে দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরবো আমরা অকশনে কিভাবে বাড়ি কিনবেন, এতে কত বেশি লাভ আছে, এটি নিয়ে একজন রিয়েল এস্টেট ইনভেস্টরের সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি ইহসান জুয়েল। আমরা কথা বলবো অকশনে বাড়ি কেনার বিষয়টি নিয়ে। অকশনে বাড়ি কিনতে গেলে আপনি কি লাভ হবে, কিভাবে কিনবেন, এইসব বিষয়ে স্পষ্ট ধারণা অনেকেরই হয়তো নেই। আমরা সাধারণত এই বাড়ি কিনে থাকি, কিন্তু আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন রিয়েল এস্টেট ইনভেস্টর, একজন রিয়েল এস্টেট রিয়েলটর মাহবুব মামুনকে, যিনি আপনাদের জানাবেন অকশনে বাড়ি কেনাতে আসলে কি কি লাভ হয়। এবং যে কোনো প্রশ্ন থাকলে আপনারা টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে এই বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চাইতে পারবেন। মাহবুব মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। অকশনে বাড়ি কেনা, এটি আসলে কি? অকশন মানে কি নিলামে বাড়ি কেনা? আমরা যেটি নিলাম দেখে থাকি কিংবা টেলিভিশন অন্যান্য জায়গায় দেখেছি, সেভাবে বাড়ি কেনা, নাকি পুরো বিষয়টি সাধারণ বাড়ি কেনার সাথে কি পার্থক্য? ধন্যবাদ জুয়েল ভাই, ধন্যবাদ টিভিএন 24 সব ভিউয়ার্সকে। অকশনের বাড়িটা হচ্ছে গিয়া, আসলে আমরা যেটা বাংলায় বলি নিলাম, এরকমই সেম জিনিস। সাধারণত অকশনে বাড়ি যে থাকে, যারা মর্গেজ আছে, যারা মর্গেজ পে করতে পারেন না, ওনার আছেন, অনেক সময় দেখা যেতে পারে ওনাদের জব চলে গেছে বা অনেক সিচুয়েশন আসতে পারে, এর জন্য গড়গুলা সাধারণত অকশনে যেয়ে থাকে। অকশনে যাওয়ার আগে ওনাদেরকে প্রি ফোরক্লোজার একটা টার্ম আছে, প্রি ফোরক্লোজার। তো ওইখানে গেলে ওনাদেরকে স্পেসিফিক একটা, লাইক লেটস সে ফর এন এক্সাম্পল 6 মান্থের একটা টাইম দেয়। ওনারা যদি এর ভিতরে ওনাদের গড়টা বিক্রি করে দিতে পারেন বা যে টাকাটা আছে পরিশোধ করে দিতে পারেন, ওনাদের গড়টা আর ফার্দার ফোরক্লোজারে বা অকশনে যায় না। তো যেসব মনি পে না করতে পারেন, সাধারণত এটা অকশনে যায়। তো এইটাই হলো গিয়া অকশন, কি জন্য যায়, এটা হলো একটা প্রক্রিয়া। আর আমরা আজকে দর্শকদেরকে বলবো আমরা কিরকম এইগুলা বাড়ি পেতে পারি, কিরকম আমরা নিতে পারি, আমরা রিয়েলটর হিসাবে কিরকম ওনাদেরকে সহযোগিতা করতে পারি। তাহলে সাধারণ বাড়ি কেনাচ্ছে অকশনের বাড়ি কেনাতে লাভ, এটি একটি সাধারণ ধারণা সবার।
আপনার কাছে মানে এই বিষয়টি কতটা পরিষ্কার যে অকশনে বাড়ি কিনলে কি কি লাভ হয়? অকশনে নাম্বার ওয়ান হচ্ছে গিয়া ভাইয়া, সাধারণত আমাদের এখন মার্কেটের যে অবস্থা বাড়িঘরের, আমরা দেখছি মাশাল্লাহ সুন্দর সুন্দর বাড়ি আসে, কিন্তু আপনি যে সময় প্রাইজের দিক থেকে যাবেন, প্রাইস অনেক হাই হয়ে গেছে। যেগুলা বাড়ি ব্যাক ইন টু লাইক লেটস সে 2000 2005, যেগুলা বাড়ি 3000 300,000 400,000 ভ্যালু ছিল, ওগুলা বাসা এখন 700 800,000 হয়ে গেছে সিঙ্গেল ফ্যামিলি। যদি আপনি মাল্টি ফ্যামিলি দেখেন, আপনি মিলিয়নের উপরে চলে গেছে। সো এই সেম $1 মিলিয়ন বাড়ি, একটা মাল্টি ফ্যামিলি বাড়ি আপনি যদি অকশন থেকে কিনতে চান, তাইলে আপনি এই বাড়িটা, আপনি ডিপেন্ড করে কত টাকা লিন আছে, কত টাকা ব্যাংক পাবে ওনারের কাছে, এগুলা ডিপেন্ড করে। তারপরে স্টিল আপনি ধরেন 1.1 মিলিয়নের গড় আপনি হয়তো দেখা যেতে যায় 600,000 700,000 ইভেন 750-তেও পাওয়া যেতে পারেন। তো এগুলা ভালো ভালো কিছু অপরচুনিটি আছে। তাহলে যারা প্রাইমারি হাউস কিনতে চায়, একেবারে নতুন বাড়ি কিনতে চায় প্রথমে, তাদের জন্য কি আলাদা করে, যেমন সাধারণভাবে বাড়ি কিনলে ডিপোজিট থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো তারা খুব কম দিয়ে কিনতে পারেন, 3% পর্যন্ত দেওয়ারও তাদের সুযোগ রয়েছে, অকশনে বাড়ি কেনার ক্ষেত্রে কি এই ধরনের সুযোগ সুবিধাগুলো আছে নাকি নাই? অকশনে আসলে মেইনলি দুইটা প্রক্রিয়াই আছে। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে অকশনে সাধারণত বাড়িগুলা বিক্রি হয় ক্যাশ টাকা দিয়ে, অথবা আরেকটা টার্ম আছে যেটা বলে হার্ড ক্যাশ লোন। ওইগুলা হচ্ছে যে যেগুলা ঘরের কন্ডিশন খুবই খারাপ, বা ধরেন আপনি আজকে 10 বছর ধরে মালিক মর্গেজ পে করতেছে না, ওইটার কোনো কেউ টেক কেয়ার করতেছে না, বাসায় কেউ থাকে না, ওইখানে পানি পড়তে পড়তে রুফ লিক হয়ে গেছে, তারপরে আপনার ইলেকট্রিসিটি কাজ করতেছে না, আপনার প্লাম্বিং কেউ আসে না এদিকে, এর জন্য প্লাম্বিং কি হয়েছে, পানির লাইনটা ছাড়া কিন্তু ঠান্ডায় বাস্ট হয়ে গেছে, এরকম সিচুয়েশন অনেক খারাপ হতে পারে। এইগুলা ক্ষেত্রে আপনি রেগুলার মর্গেজ হবে না, এগুলা ক্ষেত্রে আপনি হার্ড ক্যাশ লোন নিতে হবে। আর আপনি যদি ফার্স্ট টাইম হোম বায়ার থাকেন, আপনি যদি অকশনে ভালো কিছু বাড়ি আছে মাঝে মধ্যে আসে, হয়তো আপনার ওনার মারা গেছে, হইতে পারে প্রপার্টি ট্যাক্স দিতেছে না উনি, আরেকটা জিনিস হইতে পারে লাইক আমি আগে মেনশন করছি উনি মর্গেজ দেয় নাই, তো এইগুলা ক্ষেত্রে অনেক সময় ভালো ভালো বাড়ি আসে। ওইগুলা যদি ভালো বাড়ি আমরা পাই, তাইলে আমরা ফার্স্ট টাইম হোম বায়ার হোক আর উনি রেগুলার মর্গেজ নিতে চাই, ওনাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। আচ্ছা, এই ঠিক এই জায়গাটাতে রিয়েলটরের একটা সংশ্লিষ্টতা আমরা চলে আসি। সেটা হলো প্রথমত অকশনে কোথায় বাড়ি বিক্রি হচ্ছে এটি একজন মানুষ, সাধারণ মানুষের পক্ষে তো জানা সম্ভব নয়। তিনি রিয়েলটর, আপনারা হয়তো আপনাদের নেটওয়ার্কের মাধ্যমে এটি জেনে থাকেন। তো আপনাদের সাথে যোগাযোগ করলে কেউ যদি বলে যে আমি একটা বাড়ি কিনতে চাই, আপনারা কি তাকে সাজেস্ট করেন যে অকশনে এই বাড়িটাও আপনারা নিতে পারেন, নাকি তিনি আসলে বলবেন আগে আমি অকশনে এই বাড়িটা নিতে চাই? সাধারণত ক্রেতারা আমাদের সাথে যে সময় যোগাযোগ করেন, ওনারা আমাদেরকে স্পেসিফিক কিছু লোকেশন বলেন বা এরিয়া বলেন, বলে ভাইয়া আমার এই স্পেসিফিক লোকেশন হচ্ছে, আমি লেটস সে ফর এন এক্সাম্পল আপনি যদি ব্রঙ্কসে বাড়ি কিনতে চান, আমাদেরকে অনেক ক্রেতারা বলেন বলে ভাইয়া আমার পার্চেস্টারে লাগবে, পেলেম গার্ডেনে লাগবে, থ্রোজনেকে লাগবে, এরকম কিছু টার্ম চলে আসে, বা মরিস পার্কে লাগবে। সো ওইরকম আমাদেরকে ওনারা বললে আমরা দেখি ওই অত্র এলাকার দিকে আমাদের অকশনের বাড়িগুলো কোনগুলো আসতেছে, ওইগুলো আমরা ওনাদেরকে প্রোভাইড করে থাকি। যদি ওনাদের লোকেশন চয়েস হয়, তারপরে আমরা সবকিছু রিসার্চ করে কিরকম টার্ম কন্ডিশন হবে ওনাদেরকে এক্সপ্লেন করে আমরা সহযোগিতা করে থাকি। ওকে, আমরা তো সাধারণ বাড়ি কেনার সময় ইন্সপেকশনের একটা বিষয় থাকে, অর্থাৎ আপনি যে সমস্যাগুলোর কথা বললেন যে রূপ থেকে শুরু করে পানির লাইন, গ্যাসের লাইন থেকে শুরু করে নানা জায়গায় সমস্যা হতে পারে, এই অকশনের বাড়িগুলোতে কি ইন্সপেকশন করার কোনো সুযোগ থাকে? আসলে অকশনের বাড়িগুলা হচ্ছে অনেক সময় দেখা যেতে পারে ভায়োলেশনও থাকতে পারে, অনেক সময় দেখা যেতে পারে মেইনলি অকশনে বাড়ি যেগুলো আসে ওগুলো আপনি এজ ইজ কিনতে হয়, এজ ইজ কন্ডিশনে কিনতে হয়। কিন্তু আপনার কিছু কিছু জিনিস আছে যা অকশন ওরা টেক কেয়ার করে দেয়, যেমন আপনার প্রপার্টি লোনগুলা যেগুলো আছে বা লিন যেটার বলে, প্রপার্টি মর্গেজ প্লাস উনার দ্বিতীয় মর্গেজ আরেকটা নিচে, এরকম অনেক সিচুয়েশন হয়ে থাকে। এগুলা সবকিছু আসলে অকশনই টেক কেয়ার করে।
ওইটা ওরা ক্যালকুলেট করে পরে ওই বলে যে দিস ইজ দ্য আপসেট প্রাইস বইলা ওরা বিড শুরু করে। যদি লেটস সে ফর এন এক্সাম্পল $1 মিলিয়ন অনেক সময় দেখা যেতে পারে উনি গড়টা কিনেছেন 30 বছর আগে, 30 বছর আগে উনি গড়টা কত দিয়ে কিনেছেন, লেটস সে 400,000 পরে উনার ধরেন উনি মর্গেজ দিতেছেন না, এগুলা ইন্টারেস্ট সবকিছু মিলে উনার 450 হয়ে গেল, জাস্ট এন এক্সাম্পল দিতেছি আমি। হ্যাঁ, তো আপনার 450 হলো, ওরা বলবে আপনার এবার দিস ইজ দ্য আপসেট প্রাইস, মানে 450 এর উপরে থেকে আপনি বিড শুরু করতে হবে। আচ্ছা, তো আপনারা যারা অকশনে থাকবেন বা আমরা যারা অকশনে থাকি, তো আমরা সাধারণত ওই বিড থেকে শুরু করে আমরা বেস্ট রেটটা যে দিবে ওনাকে দিয়ে দেয় অকশন। তো অকশনের বাড়িগুলো হলো গিয়ে আপনি যে আমার কোয়েশ্চেনটা করেছেন ভাই আমি কি ইন্সপেকশন করতে পারি, ইন্সপেকশন ইন দ্যাট সেন্স আপনি করতে পারেন যে আপনি একজন মানুষ নিয়ে আপনি দেখতে পারেন কি সিচুয়েশন, বাট আগে অনেক সময় দেখা যায় না। আবার কিছু কিছু বাড়ি আছে এক্সেস পাওয়া যায়, ওগুলো আপনি আগে দেখতে পারবেন। তো অকশনের বাড়ি সেই সময় আমরা কিনি, আমরা সবসময় মাথায় রাখি লেটস সে আমরা $1 মিলিয়ন বাড়ি আমরা 600,000 পেয়ে গেলাম, তো আমার এইটাতে আমরা সবসময় মাথায় রাখি এটা 100,000 তো মিনিমাম কাজ আছেই। তো আপনি স্টিল আপনি যদি এই 600 দিয়ে আপনি গড় কিনেন 150,000 যদি আপনি কাজ করেন আপনার 750 যাবে, স্টিল আপনি এটা $1 মিলিয়ন 1.11 এর বাড়ি, ডিপেন্ড করে আপনি কিরকম কাজ করাইতেছেন। সো আমরা সাধারণত যে সময় অকশন থেকে বাড়ি কিনে আমরা ধরে নেই বাসায় কিছু কাজ আছে। অনেক সময় দেখা যেতে পারে আরেকটা সিচুয়েশন আছে, আমি একটু এক্সপ্লেইন করতেছি। আমি দেখা যায় অনেক সময় আরেকটা সিচুয়েশন আসে টেনেন্ট থেকে থাকে বাসায়। তো কারণ ধরেন আপনি একটা বাড়ি আছে আপনার, আপনি কিন্তু মর্গেজ দিতেছেন না, কিন্তু এট দ্য সেম টাইম আপনি কিন্তু রেন্ট দিয়ে রাখছেন, আপনি রেন্ট কালেক্ট করতেছেন কিন্তু আপনি সরকারকে টাকা দিতেছেন না, ধরেন প্রপার্টি দিতেছেন না, ওই টাইম বুঝিতেছি স্টেটকে দিতেছেন না, বা আপনি ধরেন আপনার মর্গেজ গুলো পে করতেছেন না ব্যাংকে। সো ওই সময় অনেক সময় অকশনে চলে যায়, অকশনে চলে গেলে ভাড়াটি কিন্তু এখনো আছে, রাইট, টেনেন্ট কিন্তু এখনো আছে। তো আপনি অনেক সময় দেখা যেতে পারে আপনি টেনেন্ট সহ কিনতে হবে। তো আপনি ওই সময় যে সময় কিনবেন এর জন্য আপনার বিজ্ঞ রিয়েলটর দরকার, যারা এগুলা বুঝে মার্কেট, যারা সব সময় কাজ করে থাকে, ওনাদের কাছে আপনারা গেলে ওনারা পলিসি মেনটেন করে কেমনে বাই করবে, কেমনে কি করবে, কয়েকটা টার্ম আছে যেমন ক্যাশ ফর কিজ এন্ড সাম আদার টার্মস বা ইভিকশন প্রসেস আছে, এইগুলা আপনি সবকিছু ক্যালকুলেট করে দেখবেন আপনি কত টাকা দিয়ে বাড়ি কিনতে পারেন। যদি আপনার সবকিছু টার্ম এন্ড কন্ডিশন মিলে দেখা যায় ওকে লেটস সে দিস হাউস ইজ ওয়ার্থ ইট ফর 1.1 মিলিয়ন, সো আই বাই দিস ফর 100,000 আমি কাজ করাইলাম। আমি যদি আমার টেনেন্ট আছে দুইটা, যদি 10,000 20,000 টাকা দিয়ে আমি ক্যাশ ফর কিজ দিয়ে দিই, স্টিল আই মেক 200,000-300,000 প্রফিট। এবং এটাই লাভের জায়গাটা, মানে আমরা যে বলছিলাম অকশনে বাড়ি কিনলে লাভটা কোথায়, লাভের জায়গাটা হলো এখানে যে আপনি কম দামে পাচ্ছেন, এরপর আপনাকে অনেক কিছু রিপেয়ার করতে হচ্ছে, তারপরও সেটি তুলনামূলক কম দাম হয়ে থাকে। কিন্তু যেটি হলো বাড়ি কেনার সময় সবাই তো চেষ্টা করেন যে লোনেই সেটি কিনতে, আপনি বলছিলেন হার্ড ক্যাশ লোন, এটি যদি একটু ব্যাখ্যা করেন যে অকশনে বাড়ি কেনার সময় হার্ড ক্যাশ লোনটা কি ধরনের হয়ে থাকে, কিংবা এক্ষেত্রে কি ইন্টারেস্ট রেট অন্য ইন্টারেস্ট রেটের চেয়ে ভিন্ন কিনা, পার্থক্যটা কোথায়? আচ্ছা, আমি যেহেতু আপনি লোনের কথাই বলছেন, আমি দুইটা লোনের কথাই বলবো। ফার্স্ট কোয়েশ্চেন আসছে যে হার্ড ক্যাশ লোন। হার্ড ক্যাশ লোন সাধারণত এটা ইজি প্রসেস, কারণ অকশন থেকে আপনি যে সময় বাড়ি নিয়ে আসবেন ইউজুয়ালি 10% ডিপোজিট দিতে হয় ওনাদেরকে, চেক রাইট ওয়ে সার্টিফাইড চেক রেফারিকে দিতে হয়, তারপরে আপনার একটা স্পেসিফিক টাইম থাকে, আপনি ওই স্পেসিফিক টাইমের ভিতরে আপনি বাসাটা ক্লোজ করতে হবে। তো অনেক সময় দেখা যায় অনেকের কাছে ক্যাশ আছে, উনি ক্লোজ করতে পারেন, হুইচ ইজ ভেরি গুড। না থাকলে আসে হার্ড ক্যাশ লোনের বিষয়টা। যদি হার্ড ক্যাশ লোনের বিষয় আসে তাইলে আপনি এখন রাইট নাও মার্কেটে যদি আপনার ইন্টারেস্ট রেট 6 চলে, হার্ড ক্যাশ লোনে আপনি গেলে 2-3% বেশি হবে। আচ্ছা, তো ওইটা আবার ইজি প্রসেস, আপনি তাড়াতাড়ি লোনটা পেয়ে যাবেন, 2 to 3 উইকসে আপনি সাধারণত লোনটা পেয়ে যাবেন, আপনার যদি একটু সবকিছু কোয়ালিফাইড হন আপনি। তো এবং কত সপ্তাহ সময় দেওয়া থাকে আপনি বললেন অকশনে? ইউজুয়ালি 1 মান্থ থাকে। তারপরে যদি আপনার কোনো ইস্যু থাকে, আপনার ভালো কোনো অ্যাটর্নি থাকে, অনেক সময় টাইটেলের সমস্যা হয়ে থাকে, অনেক কিছু থাকলে আপনার আবার এক্সটেন্ড করা যায়, বাট লেটস সে 1 মান্থ। ওকে, এটা ইউজুয়ালি 1 মান্থ থাকে। আর আপনি যদি রেগুলার মর্গেজ করতে চান তাহলে আপনি এর জন্যই সবসময় আপনি বিজ্ঞ রিয়েলটর বা লোন অফিসারের সাথে আগে যোগাযোগ করবেন, আপনার সবকিছু গুছায় রাখবেন। আপনি ভালো একটা বাড়ি পাইলেন, আপনি আসলে ইউজুয়ালি 1 মান্থ এরকমই লাগে রেগুলার মর্গেজ করতে। সো আপনি যদি বাড়ি সবকিছু ঠিক থাকে, গুড টু গো, তাহলে আপনি রেগুলার মর্গেজ করতে পারেন।
তো ম্যাক্সিমাম গড়ে আপনি ধরেন অকশনের গড়ে আপনার রেগুলার মর্গেজটা হয় না। তো আপনি এর জন্য আপনি যদি অকশনের কথা চিন্তা করেন, আপনি দুইটা জিনিসই করতে হবে। ভাই আপনি একটু জিনিস চিন্তা করেন যে আপনি সবকিছু আপনি করার পরেও আপনি 1.1 মিলিয়নের বাড়ি আপনি পাচ্ছেন 600,000 আফটার 100,000 স্পেন্ড, তারপরে আপনার টেনেন্টও আপনি বাইর করে দিতেছেন 750 যাইতেছে। আপনি যদি হার্ড ক্যাশ লোন নিয়ে আর 2 মাস পরে আপনি রেগুলার মর্গেজ করেন, আপনার যে সময় লিভেবল কন্ডিশন থাকবে ওই সময় আপনি রেগুলার মর্গেজ করতে পারবেন। আপনি তো মানে দুটোই করা যাবে? হ্যাঁ, দুইটাই করা যাবে। আমি আপনার এক্সপ্লেন করতেছি। আপনি যদি চান আপনার রেগুলার মর্গেজ করবেন, প্রথমে আপনি সবচেয়ে ভালো সিচুয়েশন, প্রথমে আপনি কি করবেন, আপনার বাড়িটা পছন্দ হয়েছে, আপনি ভালো দামে পাইছেন, আপনি গুড লোকেশনে পাইছেন, আপনি বাড়িটা হার্ড ক্যাশ লোন দিয়ে ক্লোজ করে ফেলবেন আপনার কাছে টাকা না থাকলে। তো হার্ড ক্যাশ লোনে ক্লোজ করলে আপনি কি ইন্টারেস্ট রেট 3% বেশি দিতেছেন, দিয়ে আপনি কিন্তু আপনি আবার কিন্তু রেগুলার মর্গেজে যেদিন ক্লোজ করছেন পরের দিনের থেকে কিন্তু আপনি রেগুলার মর্গেজে মুভ হইতে পারেন চাইলে, আচ্ছা আপনি যদি কোয়ালিফাইড হন। কিন্তু বাড়িটা যে সময় সে অ্যাপ্রাইজ করবে ওই সময় অ্যাপ্রাইজার দেখতে হবে যে বাড়িতে লিভেবল কন্ডিশন আছে কিনা। তো আপনার যদি লিভেবল কন্ডিশন থাকে তাহলে আপনি রেগুলার মর্গেজে রাইট ওয়ে মুভ হইতে পারতেন, বা আপনি 6 মাসের ভিতরে মুভ হইলেন, 3 মাসের ভিতরে মুভ হইলেন, ডিপেন্ড অন আপনার সিচুয়েশন এবং বাড়ির সিচুয়েশনের উপরে। তো আপনি যদি এটা করেন হয়তো আপনার বেশি থেকে বেশি 15 থেকে 20,000 টাকা এক্সট্রা যাবে, কিন্তু ওভারঅল আপনি কিন্তু 200,000 সেভ করতেছেন। আচ্ছা, মানে অনেকগুলো বিষয় আপনাকে ডিল করতে হবে, এই হলো বিষয় যে আপনি বাড়িটাকে একেবারে লিভেবল করতে হবে, তারপর আপনি রেগুলার লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তখন তারা গিয়ে বাড়ির অ্যাসেসমেন্ট করে আপনাকে একটা লোন দিল, এবং তখন আপনি হার্ড ক্যাশ লোন যেটা নিয়েছিলেন সেটা পুরোটাই শোধ করে দিলেন, এই রেগুলার লোন থেকে আপনি রেগুলার লোনটা চালাতে থাকবেন। এই তো বিষয়টা। ওকে, নিলামে মানে অকশনে কি যিনি ক্রেতা তিনি সরাসরি অংশগ্রহণ করেন, না তার পক্ষে রিয়েলটররা অংশগ্রহণ করেন? উনি যাইতে পারে, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস আছে আমাদের এই দেশে। তো আপনার প্রসেস জানতে হলে বা বুঝতে হলে আপনার বিজ্ঞ একজন রিয়েলটর বা মানুষ নিয়ে যাওয়ার দরকার, ইনভেস্টর যিনি এগুলা করে থাকেন। তো আমরা সাধারণত সবাইকে বাড়ি এনে দেই বা সহযোগিতা করি। ইভেন আরেকটা সিচুয়েশন আছে, উনি চাইলে পারে, কিন্তু এগুলো আগে রিসার্চ করে যাইতে হবে। এর জন্য আপনি একজন বিজ্ঞ মানুষের সাথে, যারা ইনভেস্টমেন্ট করতেছে এতদিন ধরে বা রিয়েল স্টেটে কাজ করতেছে, যারা অকশন নিয়ে বুঝে, অকশন নিয়ে বাড়ি বিক্রি করতেছে কিনতেছে, ওনাদের সাথে যোগাযোগ করলে আপনার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। ওকে, সাধারণত আমরা যেটি দেখি যে যখনই ক্রেতা এবং বিক্রেতা থাকে, রিয়েলটররা কমিশন ভিত্তিতে হয়তো কাজটা করে থাকেন। অকশনের বাড়িতে কি রিয়েলটরদের কমিশন নেওয়ার সুযোগ আছে? কারণ এটি তো অকশনের মাধ্যমে হচ্ছে, রিয়েলটরের মাধ্যমে হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা কি বাড়তি কোনো চার্জ কিংবা ফি নিয়ে থাকেন কিনা যার পক্ষ হয়ে কিনছেন? রিয়েলটররা সাধারণত একটা ফি নিয়ে থাকে, কারণ ওনারা আপনাদের সহযোগিতা করতেছে। আর আমি এইটা পরে আরেকটা জিনিস বলবো আপনাকে। ফার্স্ট আপনি যে কোয়েশ্চেনটা করেছেন ওইটা রিয়েল স্টেটের সবাই লিগ্যালি আপনার কিছু ফি চার্জ করতে পারে বেসড অন আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। সো অকশনের গড়েও আপনি চাইলে এরকম করতে পারেন, কিন্তু আবার আরেক কিছু বাড়ি আছে, যেমন লগিয়া আপনি যদি চিন্তা করেন যে আমি অকশন থেকে গড় নিতেছি, এট দ্য সেম টাইম আমি হেডেক নিতেছি, আমি টেনেন্টের সাথে ডিল করব, কাজ হয়তো আমি করাইলাম, টেনেন্টের সাথে ডিল করব, এরকম আরো কিছু বাড়ি আমাদের, যেহেতু আমরা নিজে ইনভেস্টর, যদি আমি শুধু রিয়েলটর হিসাবে কাজ করতাম এই কথাটা বলতাম না, আমি নিজে ইনভেস্টর, আমাদের কোম্পানি আছে, আমাদের গ্রুপ আছে, আমরা অনেক সময় এগুলা বাড়ি নিয়ে আসি, নিয়ে আসার পরে আপনার কোনো হেডেক নাই, আমরা আমাদের গ্রুপ দিয়ে, আমাদের টিম দিয়ে আপনাকে সহযোগিতা করে আমরা আপনাকে টেনেন্ট বাই করে দিব, তারপরে আপনি কিনতে পারেন। এই সুযোগ সুবিধাও কিন্তু আমাদের কাছে আছে। এবং যে রেফার করার বিষয়টি বলছিলেন, যেহেতু আপনার ইনভেস্টর, যিনি ক্রেতা তার তো আর এই বিষয়টা নিয়ে পুরোপুরি আইডিয়া নেই, রূপের কতটা সমস্যা হলো কিংবা, সেটিও কি আপনারা করে থাকেন? আমি আরেকটা জিনিস অ্যাড করি প্রথমে এখানে, তারপরে আপনার ওই কোশ্চেনে আসবো। আমি অ্যাড করতে চাই এটা, যে আপনি যদি দেখেন যে আপনার টেনেন্ট বাই করে দিতেছে, লেটস সে আমার কোম্পানির নাম মামুন রিয়েলটি এলএলসি অর সামথিং। সো আমার কোম্পানির আন্ডারে আমার কিছু লোক কাজ করে, আমার সব জায়গায় লোক আছে, আমি একটা বাড়ি নিয়ে আসছি, ওইখানে টেনেন্ট ছিল, আমি রিমুভ করে দিছি। ওইটা ক্রেতার মাথায় থাকতে হবে যে উনি যে দামে নিছে
ওই দামে তো আর আমার দিবে না, বিকজ আমি কিন্তু টেনেন্টের পিছনেও টাকা খরচ করতেছি, আমার সময়ও আমি ব্যয় করতেছি, আমার টিম ওয়ার্কও করতেছি, সবকিছু মিলে হয়তো চার্জটা একটু রেটটা একটু আপ ডাউন হবে, বাট ওইটা নেগোসিয়েশনের মাধ্যমে, ওইটা মানে তেমন বেশি কিছু না। ভাই সরি, আপনি না কি না, বলছেন? ঠিক আছে। তো আমি জানতে চাচ্ছি, তার মানে হলো যে এই ক্ষেত্রে রিয়েলটর অবশ্যই প্রয়োজন হচ্ছে, জি, কিন্তু আপনি বাড়িটা কিনছেন, মানে ইন্সপেকশন কি রিয়েলটরও করার সুযোগ পায় না? মানে রিয়েলটর কি বাইরে থেকে দেখে আন্দাজ দেয় ওনাকে যে এই বাড়ির অবস্থাটা এতটাই খারাপ যে এটার দাম এত হতে পারে, কিংবা এই বাড়ি এতটাই ভালো আছে এই দামে পেলেও আপনি কিনে ফেলবেন? এইটি সাধারণত আপনারা এই অ্যাসেসমেন্টটা কিভাবে করেন? আচ্ছা, সুন্দর একটা কোয়েশ্চেন করছেন। ওইটা আসলে সাধারণত আমি যে সময় নতুন স্টার্ট করেছি, আপনাকে একটা জিনিস বলি, ওইটা আসলে অনেক সময় বোঝা যায় না, বুঝছেন? আর অনেক সময় অকশনের বাড়িতে আপনি অ্যাক্সেস থাকে না। যদি আপনার টেনেন্ট ভালো থাকে, আপনি গেলেন, ডোর নক করলেন, ওরা যদি সাধারণত আপনাকে অ্যাক্সেস দিয়ে থাকে, আপনি দেখতে পারবেন। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস, লেটস সে 80% অফ দ্য কেসেস আপনি কিন্তু অ্যাক্সেস পাবেন না। ওই সময় আপনি চিন্তা করতে হবে যে আপনার এই লোকেশনে, আমি যে আগে বলেছিলাম যে আমার মিনিমাম আমি ধরছে 100,000 কাজ আছে আমার বাসায়, সো ওইরকম আমরা হিসাব করে আগে আমরা কিন্তু মেইনলি ঘর কিনি কি দেখে, আমরা লোকেশন দেখে, ঘরের লট সাইজ কত, গড় কত স্কোয়ার ফিটের ঘর, এগুলো সব দিকেই আমরা কিন্তু একটা ডিসিশন নিয়ে ফেলি। তো এর জন্যই তো আপনার ইনভেস্টর আপনি, কারণ আপনি এই জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে পারেন, যারা নর্মাল মানুষগুলো করতে পারে না। পরে আপনি এটা ভিজুয়ালাইজ করে আপনি যে সময় এটা এই দাম দিয়ে নিলেন, মোস্ট অফ দ্য কেসেস আমরা এখন যে করি, এতদিন ধরে একটা এক্সপিরিয়েন্স আছে, মোস্ট অফ দ্য কেসেস আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল হই। আপনি তো এইটা বিজনেস, এটা তো আমাদের হালাল বিজনেস, সো একটা দুইটাতে আপনি স্লিপ হইতে পারে, বাট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক দিন ধরে এই ব্যবসা করতেছি, আমরা 90-95% আমরা সাকসেসফুল হই, এই কাজটা করে থাকি। সো আর আমরা এখন একটু ভিজুয়ালাইজ করলে আমরা বুঝতে পারি এই এলাকায় কত করে বাড়ি যাইতেছে, আমি কত কিনলে আমার লাভ হবে, এই সাইজের বাড়িটা কত বছরের পুরনো, সেগুলো দেখে অনেক কিছু বুঝে। লাস্ট কোশ্চেন একেবারে সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, সেটা হলো সাধারণ বাড়ি কেনার সময় যে লোনের অ্যামাউন্টটা পাওয়া যায়, অকশনে যখন আপনি বাড়ি কিনবেন, ব্যাংক কিংবা ওই লোন প্রোভাইডার যারা আছেন তারা কি আপনাকে সেই পরিমাণ লোন দিয়ে থাকেন, নাকি এই ক্ষেত্রে লোনের পরিমাণটা কমে যায়? না ভাইয়া, এখানে দুইটা সিচুয়েশন আছে, আমি আপনাকে বলি। খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছেন আপনি, থ্যাংক ইউ জুয়েল ভাই এগেন। এখানে হলো গিয়ে আপনি বাড়িটা কত দিয়ে কিনছেন, রাইট? সো লেটস সে আপনি যদি বাড়িটা 700,000 দিয়ে কিনেন, লেটস সে 2 ফ্যামিলি হাউস, আপনি 700,000 দিয়ে কিনছেন, আপনি কিন্তু 10% ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাড়িটা নিয়ে আসতেছেন, লাইক 70,000 টাকা আপনি দিয়ে আপনি বাড়িটা নিয়ে আসছেন। বাকি যে টাকাটা আছে এই টাকাটা আপনাকে হার্ড ক্যাশ লোন দিবে, এক্সট্রা মানি দিবে না। এট দ্য সেম টাইম আপনি সেম কোম্পানির কাছ থেকে আপনি যদি চান, আপনি কিন্তু রিহাব মানি নিয়ে আসতে পারেন। মানে হলো আপনি যে কাজ করাবেন বাসার, আপনার কাছে যদি টাকা থাকে না, ওই মানিটাও কিন্তু আপনি নিয়ে আসা যায়। এটা একটা সুযোগ সুবিধা আছে, অনেকে এরকম জানে না। সো আসলে যে এটা অনেক কমপ্লিকেটেড এরকম কিছু না, আপনি যদি প্রসেসগুলো জানেন, একেবারে ইজি। এবং এটা তো হার্ড ক্যাশ লোনের কথা বলছেন, আমি এরপরে যদি 6 মাস পর আপনি রেগুলার লোনে আসতে চান, সেই পরিমাণটা কি সেম থাকে নাকি কমে যায়? রেগুলার মর্গেজে আপনি ধরেন আপনার এই এলাকায় যদি 1.1 মিলিয়নের বিক্রি হয়, প্রাইস করে ওরা দেখবে কয়েকটা বাড়ি এই অত্র এলাকায় কত বিক্রি হয়েছে, তাহলে আপনি 1.1 মিলিয়ন পর্যন্ত লোন পাবেন। ওকে, তার মানে খুব সাধারণ রেগুলার লোন রেগুলার নিয়মেই হবে। জি, রেগুলার নিয়মেই। অনেক ধন্যবাদ মামুন আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে আজকে। দর্শক, নিঃসন্দেহে আপনাদেরকে আমরা কিছু নতুন ভাবনার অন্তত খোরাক জোগালাম, যে যারা বাড়ি কিনতে চান, হয়তো আপনি এত দাম দিয়ে ওই আপনার পছন্দের এলাকায় বাড়িটা কিনতে পারছেন না, কিন্তু এক্ষেত্রে একটা অপশন হতে পারে অকশনে বাড়ি কেনাটা। এবং এই ক্ষেত্রে মাহবুব মামুনের মতো অভিজ্ঞ রিয়েলটর ইনভেস্টর যারা আছেন তারা আপনাদেরকে সহায়তা করতে পারবেন। আপনারা আপনাদের পছন্দের রিয়েলটরের সাথে যোগাযোগ করলে এই অপশনটিও জানিয়ে রাখতে পারেন যে যদি কোনো অকশনে ভালো বাড়ি পাওয়া যায়, নিঃসন্দেহে আপনারা ভাবতে পারেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।